গুড ইভিনিং। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব আরোহ অনুমান। আচ্ছা, অনুমান কি বলতো? ধারণা কোন একটা বিষয়ে। বাকিরা? বলো, অনুমান কি? স্যার, অনুমান মানে হচ্ছে কোনো একটা বিষয়ে আগে থেকে ধারণা করা আছে বিষয়টা কি স্যার কোনো বিষয়কে কল্পনা করো। কি হচ্ছে। দেখো, যদি আমরা অনুমানের সংজ্ঞা দেই তাহলে আমাদেরকে বলতে হবে কি অনুমান হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া, যার সাহায্যে আমরা একটা জানা বিষয় থেকে একটা অজানা বিষয়ে পৌঁছাই, তাই তো? মনে করো, আহ সকালে ঘুম থেকে উঠে দেখছো যে প্রচুর তোমার বাড়ির আশেপাশে প্রচুর জল জমে আছে। তাহলে এর থেকে তুমি একটা আইডিয়া করবে বা একটা ধারণা করবে, কি ধারণা? যে অবশ্যই রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। তাহলে দেখো, বৃষ্টি হওয়াটাকে তুমি দেখলে না, কিন্তু তুমি বৃষ্টি হয়েছে যে এটা ধারণা করলে। তাহলে এই ধারণাটাকেই বলা হচ্ছে অনুমান। তাহলে একটা জানা বিষয় থেকে, জানা বিষয় বলতে কি, জল জমে আছে এটা জানি, কিন্তু বৃষ্টি যে হয়েছে এটা কিন্তু দেখিনি, তাই তো? বা এটা জানি না। তাহলে এই যে বৃষ্টি হয়েছে এটা ধারণা করলাম, এটাই হচ্ছে অনুমান। তাহলে একটা জানা বিষয় থেকে যখন একটা অজানা বিষয়ে পৌঁছাই, তো যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা পৌঁছাই সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি অনুমান। আচ্ছা, অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন সেটাকে কি বলে? তখন সেটাকেই বলা হয় যুক্তি, তাই তো? তাহলে এখানে আমরা যুক্তি শব্দটিকে অনুমান অর্থেই প্রয়োগ করব বা ব্যবহার করব। তাহলে যদি আমরা অনুমানকে ভাগ করি তাহলে কি হবে? অনুমানকে ভাগ করলে আমরা দুই ধরনের অনুমান পাবো, তাই তো? একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। এবার অবরোহ অনুমানের বিভিন্ন ভাগ রয়েছে। তোমরা জানো অবরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে মাধ্যম অনুমান, একটাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান, তাই তো? মাধ্যম অনুমানটিকে বলা হয় ন্যায় বা নিরপেক্ষ ন্যায়। অমাধ্যম অনুমান আবার বিভিন্ন প্রকার হতে পারে, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, অন্তরাবর্তন ইত্যাদি বিভিন্ন প্রকার হতে পারে। তাহলে এই যে আরোহ অনুমানটা যে রয়েছে, অনুমানেরই একটা শ্রেণী বিভাগ আরোহ অনুমান। এই আরোহ অনুমান আজকে আমরা আরোহ অনুমানকে একটু বোঝার চেষ্টা করব, তাই তো? তাহলে দেখো, তাহলে আরোহ অনুমান কাকে বলে? তাহলে আরোহ অনুমানের বিভিন্ন দার্শনিক ভিন্ন ভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো অতগুলো সংজ্ঞা আমাদের জানার দরকার নেই। তাহলে যুক্তিবিজ্ঞানী কার্বেট রিড আরোহ অনুমানের কি সংজ্ঞা দিয়েছেন? কি বলছে? যুক্তিবিজ্ঞানী কার্বেট রিড আরোহ অনুমানের সংজ্ঞা দিয়েছেন এইভাবে: কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতির উপর আস্থা রেখে একটি সামান্য বা সার্বিক বচন প্রতিষ্ঠার নামই হলো আরোহ অনুমান। তাহলে যুক্তিবিজ্ঞানী কার্ভেট রিড কি বললেন? কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, অর্থাৎ কয়েকটা বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করে আমরা প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতির উপর, প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতির উপর ভরসা রেখে
যখন একটা সার্বিক বা সামান্য সংশ্লেষক বচন আমরা প্রতিষ্ঠা করি, তাহলে এই যে সার্বিক বা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যে হচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে করছি, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে আরোহ অনুমান। বোঝা গেল? তাহলে আরোহ অনুমানে দেখো কি লাগছে, কয়েকটি দৃষ্টান্ত। কারণ কয়েকটি দৃষ্টান্ত না থাকলে আমরা অনুমান করতে পারবো না, তাই তো? তাহলে কয়েকটি দৃষ্টান্ত অবশ্যই থাকছে, তার সঙ্গে কি থাকছে, প্রকৃতির একরূপতা নীতি। প্রকৃতির একরূপতা নীতিটা কি? প্রকৃতির একরূপতা নীতির মূল কথা হচ্ছে প্রকৃতি সম হবে হ্যাঁ, বিশেষ দৃষ্টান্ত। হ্যাঁ, একই ব্যাপার, কয়েকটি দৃষ্টান্ত বিশেষ দৃষ্টান্ত একই ব্যাপার। তাহলে প্রকৃতির একরূপতা নীতি আর হচ্ছে কি কার্যকারণ নীতি বা কার্যকারণ নিয়ম। তাহলে দেখো কয়েকটি দৃষ্টান্ত বা বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যখন আমরা এই প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতির উপর ভরসা রেখে একটা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করি, তখন সেটাকেই বলা হচ্ছে আরোহ অনুমান। প্রকৃতির একরূপতা নীতি কি? প্রকৃতির একরূপতা নীতির মূল কথা হচ্ছে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে। অর্থাৎ একই জায়গায় প্রকৃতি তোমার সঙ্গে যেটা আচরণ করবে, সেই একই আচরণ কিন্তু আমার সঙ্গেও করবে। সম অবস্থায় সম আচরণ করাটাই হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি। হলো? কার্যকরণ নীতি কি? কার্যকরণ নীতির বা কার্যকরণ নিয়মের মূল কথা হচ্ছে প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকবে। এটাই হচ্ছে কার্যকরণ নিয়মের মূল কথা। তাহলে দেখো আরোহ অনুমানের যদি আমরা উদাহরণ দেই, তাহলে উদাহরণটা দিলে তোমরা খুব সহজেই বুঝে যাবে। রাম হয় মানুষ এবং মরণশীল। এটা হচ্ছে একটা বিশেষ দৃষ্টান্ত বা বিশেষ উদাহরণ। তাহলে রাম হয় মানুষ এবং মরণশীল, এটা কি? এটা হচ্ছে একটা বিশেষ দৃষ্টান্ত। শ্যাম হয় মানুষ এবং মরণশীল, এটা হচ্ছে একটা বিশেষ দৃষ্টান্ত। যদু হয় মানুষ এবং মরণশীল, এটা হচ্ছে একটা বিশেষ দৃষ্টান্ত। এরপরে কি, এই কয়েকটা বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমি সিদ্ধান্ত করলাম কি, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। তাহলে দেখো রাম হয় মানুষ এবং মরণশীল, অর্থাৎ বিশেষ একজন মানুষ, রামের মৃত্যু দেখলাম, শ্যামেরও মৃত্যু দেখলাম, যদুর এই বিশেষ মানুষটারও মৃত্যু দেখলাম। তাহলে কয়েকটা মানুষের মৃত্যু দেখে যখন আমি সিদ্ধান্ত করলাম সকল মানুষ হয় মরণশীল, তখন এটাকেই বলা হচ্ছে কি আরোহ অনুমান। আরোহ অনুমান। তাহলে এই যে সকল, আচ্ছা সকল মানুষ হয় মরণশীল, এটা কোন বচন বলতে পারবে? স্যার এ বচন। এ বচন। এ বচনকে কি বলে? সামান্য সদর্থক বচন। সামান্য সদর্থক বচন, অর্থাৎ সামান্য বচন, তাই তো? তাহলে একটা সামান্য বচন কিন্তু প্রতিষ্ঠা করা হচ্ছে কোথায়? আরোহ অনুমানে। তাহলে কয়েকটা দেখো, কয়েকটা বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে, কয়েকটা বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে এবং কার উপর ভরসা রাখলাম? প্রকৃতির একরূপতা নীতি। প্রকৃতির একরূপতা নীতির অর্থ হচ্ছে কি, যে রাম শ্যাম যদুর সঙ্গে
প্রকৃতি যে আচরণটা করেছে, আমার চোখের সামনে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর সাথেও প্রকৃতি একই রকম আচরণ করবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। এবার এই মানুষ এবং মরণশীল, অর্থাৎ মানুষ হলেই সে মরণশীল হবেই। তাহলে এই যে মানুষ এবং মরণশীলের মধ্যে কি রয়েছে, একটা কার্যকরণ সম্পর্ক রয়েছে, এটাও আমরা কিন্তু এইটার উপরেও আমরা ভরসা রাখলাম। তাহলে কি হলো, কয়েকটা বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নীতির উপর আস্থা রেখে যখন একটা সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, তখন সেটাকেই বলা হচ্ছে আরোহ অনুমান। এবার দেখো, এই যে বিশেষ বিশেষ কয়েকটা দৃষ্টান্ত থেকে যখন সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়, তখন কিন্তু একটা লাফ দিতে হয়, একটা ঝাঁপ দিতে হয়, কারণ পৃথিবীর সব দৃষ্টান্ত তো দেখা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি কয়েকটা দৃষ্টান্ত দেখে সিদ্ধান্ত করলাম। তাহলে এই বিশেষ থেকে যখন সামান্যে যাওয়া যায় বা বিশেষ থেকে সামান্যে যখন যাওয়া হয়, তখন কিন্তু একটা লাভ দিতে হয়। এই যে লাভটা, এই লাভটাকেই বলা হচ্ছে কি, এই লাভটাকেই বলা হয় আরোহমূলক লাভ। আরোহমূলক লাভ বা ঝুঁকি। আরোহমূলক লাভ বা ঝুঁকি। এই আরোহমূলক লাভ বা ঝুঁকির জায়গায় যে কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত কিন্তু চলে আসতে পারে। তাহলে বিরুদ্ধ দৃষ্টান্ত যখনই চলে আসবে, তখনই কিন্তু আমার আরোহ অনুমানটা কি হবে, এটা মিথ্যা হয়ে যাবে। হলো, তাহলে আরোহ অনুমানটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, কারণ আরোহ অনুমান তো বৈধ হয় না। আমরা জানি যে অবরোহ অনুমান বৈধ বা অবৈধ হয়, আরোহ অনুমান বৈধ বা অবৈধ হয় না। বোঝা গেল? মনে করো আমি যদি বলি যে 1 নং কাক কালো, আচ্ছা লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। 1 নং কাক কালো, 2 নং কাক কালো, 3 নং কাক কালো। কি করলাম, সুতরাং সকল কাক হয় কাক হয় কালো। কালো। আচ্ছা, পৃথিবীর সব কাককে কি আমার দেখা হয়েছে? হয়নি। না। তাহলে আমি কয়েকটা বিশেষ বিশেষ কাককে পর্যবেক্ষণ, মনে করো আমি ভারতবর্ষের বিভিন্ন, মনে করো ভারতবর্ষের আমি 1000 কাককে দেখেছি, 1000 কাককে আমি দেখে আমি সিদ্ধান্ত করলাম কি সকল কাক হয়ে গেল। আচ্ছা, পৃথিবীর অন্য কোনো জায়গায় তো অন্য কোনো বর্ণের কাক থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, তাই তো? এর জন্য এই যে কয়েকটা বিশেষ কাক দেখে যখন আমি সিদ্ধান্ত করলাম সকল কাক, তখন কিন্তু আমাকে একটা লাভ দিতে হলো, অর্থাৎ লাভটা না দিলে কিন্তু আমি সকলে আসতে পারবো না। এর জন্য এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে আরোহমূলক লাভ বা ঝুঁকি। এখানে যে কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত চলে আসতে পারে, অর্থাৎ দেখা গেল আমেরিকার কাকগুলো সাদা, বা রাশিয়ার কোনো কাক আছে যেটা সাদা, তখন কিন্তু আমার আরোহ অনুমানটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। হলো, তাহলে এই হচ্ছে এই আরোহ জায়গাটা একটু অনুমান। রিপিট করে দিন তো, আরেকবার রিপিট করুন ওই জায়গাটা। হ্যাঁ, কি বললে? ওই জায়গাটা একটু রিপিট করে দিন তো, লাভ বা ঝুঁকি যেখানে বললেন ওই জায়গাটা শুনতে পেলাম না ঠিক। বিশেষ ঘটনা থেকে যখন একটা সামান্য ঘটনায় যাওয়া হয়, 1 2 3 4 5 100টা কাক দেখলাম, 100টা কাক দেখার পরে আমি যখন সকল কাক বলবো, তখন কিন্তু আমাকে ওই হেঁটে হেঁটে গেলে হবে না, আমাকে কি করতে হবে, একটা লাভ দিয়ে গিয়ে সকল কাক বলতে হবে। এই লাভ যে দেওয়া হচ্ছে, এই লাভটাকেই বলা হচ্ছে আরোহমূলক লাভ বা আরোহমূলক ঝুঁকি। এটা সর্বদাই আরোহ অনুমানের ক্ষেত্রে থাকবে। হলো, এবারে দেখো আরোহ যুক্তির লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো আমরা দেখি একটু। কি বলছে, আরোহ অনুমানের সিদ্ধান্ত সার্বিক বা সামান্য সংশ্লেষক বচন। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্ত কোনটা, এটা, তাই তো? এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে এগুলো কি হবে, এগুলো কি বলো? আশ্রয় বাক্য। বাক্য বা হেতু বাক্য। তাহলে এগুলোকে বলা হচ্ছে হেতু বাক্য বা আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য বা তর্ক বাক্য, তাই তো? হুম। তাহলে আরোহ যুক্তির সিদ্ধান্তটা কি হবে, আরোহ যুক্তির সিদ্ধান্তটা সার্বিক সংশ্লেষক বচন হবে বা সামান্য সংশ্লেষক বচন হবে। কেন হবে?
দেখো, এটাকে সামান্য বচন কেন বলা হচ্ছে বা সার্বিক কেন বলা হচ্ছে? কারণ এখানে মানুষ শ্রেণীর সকলকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা জাতির সব সদস্যকে বোঝানো হচ্ছে, তাই তো? সকল মানুষ, তার মানে কি মানুষ শ্রেণীর বা মানুষ জাতির সকল সদস্যকে বোঝানো হচ্ছে। এর জন্য এই বচনটা কি হচ্ছে? এই বচনটা সার্বিক হচ্ছে, তাই তো? এবার কি বলছে? সংশ্লেষক হবে। সংশ্লেষক হবে, সংশ্লেষক হবে মানেই হচ্ছে এই জাতি বা এই শ্রেণীটার সম্পর্কে একটা নতুন তথ্য দেবে। এখানে কি তথ্য দিয়েছে? এখানে তথ্য দিয়েছে মননশীল। অন্য তথ্যও দিতে পারে, সকল মানুষ হয় সৎ, সকল মানুষ হয় আহ অহিংস, সকল মানুষ হয় কবি। তাহলে বিভিন্ন রকমের কিন্তু তথ্য দিতে পারে, আর বিভিন্ন রকম তথ্য দিতে পারে জন্য এটাকে বলা হচ্ছে কি সংশ্লেষক। বোঝা গেল? তাহলে সার্বিক হবে এবং কি হবে? সংশ্লেষক হবে। তো সার্বিক হবে এবং সংশ্লেষক হবে, এর জন্য আমরা কি বলবো? সামান্য সংশ্লেষক বা সার্বিক সংশ্লেষক বচন কিন্তু প্রতিষ্ঠিত হয়। কোথায় হয়? আরোহ অনুমানের সিদ্ধান্তে। বোঝা গেল ওই পয়েন্টটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার 2 নাম্বার তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্যটা আমরা দেখলাম কি? সার্বিক হবে, সার্বিক এবং সংশ্লেষক হবে। আচ্ছা, 2 নাম্বার কি হবে? 2 নাম্বার হচ্ছে সামান্যীকরণ কাজ করে। তাহলে আরোহ অনুমানে সামান্যীকরণ কাজ করে। সামান্যীকরণটা কি? সামান্যীকরণটা হচ্ছে বিশেষ বিশেষ ঘটনা থেকে যখন আমরা একটা সামান্য বচনে উপনীত হই, তাহলে বিশেষ ধারণা থেকে সার্বিক বা সামান্য ধারণায় উপনীত হওয়াটাকেই বলা হচ্ছে সামান্যীকরণ। দেখো, আমরা বিশেষ বিশেষ কয়েকটা মানুষের মৃত্যু দেখে আমরা সিদ্ধান্ত কি করলাম? সকল মানুষের কথা বলে ফেললাম। তাহলে এই যে বিশেষ থেকে যখন সামান্যে যাওয়া হয় বা বিশেষ থেকে সামান্যে আসতে গেলে কোন প্রক্রিয়ার মধ্যে আসতে হয়? সামান্যীকরণ প্রক্রিয়ার মধ্যে আসতে হয়। হলো? এবার কি বলছে দেখো, আরোহ অনুমানের সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়। এটা আমরা পড়েছিলাম, আগেও পড়েছিলাম, তাই তো? তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্তটা কি হচ্ছে? হেতুবাক্য বা যুক্তিবাক্যগুলোকে কিন্তু অতিক্রম করে যায়, অর্থাৎ বেশি ব্যাপক হয়। এখানে কজন মানুষের কথা বলা হচ্ছে? 3 জন মানুষের কথা বলা হচ্ছে। সিদ্ধান্তে কতজন মানুষের কথা বলা হচ্ছে? সব মানুষের কথা বলা হচ্ছে। তাহলে সব মানুষের পরিধি ব্যাপক হলো, মানে সব মানুষের পরিধিতে বেশি হলো, নাকি 3 জন মানুষের পরিধি বেশি হলো? নিশ্চয়ই সব মানুষের পরিধিটা ব্যাপক, সব মানুষের পরিধিটা বেশি হলো। অর্থাৎ এখানে এই সকল মানুষ বলতে কি বোঝাচ্ছে? একটা ব্যাপক মানুষকে বোঝাচ্ছে। আর এখানে শুধুমাত্র কয়েকজন মানুষের কথা বলা হচ্ছে। এর জন্য বলছে যে আরোহ অনুমানের যে সিদ্ধান্তটা, সেটা হেতুবাক্যগুলোকে অতিক্রম করে যায়, অর্থাৎ হেতুবাক্যের থেকে বেশি ব্যাপক হয় আরোহ অনুমানের সিদ্ধান্তটি। আমরা আগে ওটা পড়েছিলাম, তাই তো? কি বলছে? আরোহের যুক্তিপক্ষে বা হেতুপক্ষে থাকে কতক এর কথা, সিদ্ধান্তে থাকে সকলের কথা। তাই এখানে সিদ্ধান্ত সর্বদাই যুক্তিপক্ষের চেয়ে ব্যাপক হয়, সেটাই বলছে। তাহলে সিদ্ধান্ত কি হয়? বেশি ব্যাপক হয়, বেশি ব্যাপক হয়। নেক্সট কি রয়েছে? আরোহ অনুমানে আরোহমূলক লাভ বা ঝুঁকি থাকে। তাহলে আরোহ অনুমানে কি থাকে? আরোহমূলক লাভ বা ঝুঁকি। আরোহমূলক লাভ বা ঝুঁকিটা কি? ওই যে কতক থেকে, মানে কতক বলতে কয়েকটি থেকে যখন সকলে আসা হয়, তখন একটা লাফ দিতে হয়, একটা ঝাঁপ দিতে হয়। সেই লাফ দেওয়া বা ঝাঁপ দেওয়াটাকেই বলা হচ্ছে আরোহমূলক ঝুঁকি বা আরোহমূলক লাফ। হলো? তাহলে এটা হচ্ছে একটা আরোহ অনুমানের বৈশিষ্ট্য, আরোহমূলক লাফ বা ঝুঁকি। আরোহমূলক লাফ বা ঝুঁকি হলো। আর কি বলছে?
আরোহ অনুমানে হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কি থাকে না? প্রসক্তি সম্বন্ধ থাকে না। তাহলে আরোহ অনুমানের হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে না। আর প্রসক্তি সম্বন্ধ থাকে না জন্যই আরোহ অনুমানের সিদ্ধান্ত সুনিশ্চিত হয় না, তাই তো? অবরোহ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কি থাকে? প্রসক্তি সম্বন্ধ থাকে, এর জন্য অবরোহ যুক্তির সিদ্ধান্তটা কি হয়? সুনিশ্চিত হয়, বৈধ হয়। কিন্তু এখানে প্রসক্তি সম্বন্ধ থাকে না জন্য এই যুক্তির সিদ্ধান্তটিকে, অর্থাৎ আরোহ যুক্তির বা আরোহ অনুমানের সিদ্ধান্তটিকে আমরা সুনিশ্চিত কখনোই বলতে পারি না। তাহলে সুনিশ্চিত যদি না বলা যায় তাহলে কি বলতে হবে? আমরা এর সিদ্ধান্তটাকে সম্ভাব্য বলতে পারি, খুব সম্ভাব্য বা বেশি সম্ভাব্য বা কম সম্ভাব্য ইত্যাদি বিশেষণ আমরা প্রয়োগ করতে পারি। বলো আরোহ অনুমান থেকে কোনো সমস্যা থাকলে। না স্যার। বাকিদের কোনো সমস্যা আছে আরোহ অনুমান? না স্যার। না স্যার। না স্যার। আচ্ছা তাহলে মুছে দিলাম। হ্যাঁ স্যার। তাহলে বলো কার্যকরণ নিয়ম কি? কার্যকারণ নিয়ম হ্যাঁ, সকল কার্যের একটা কারণ থাকে, সকল কারণের একটা কার্যন থাকে, যে নিয়মের, সেটাই তো কার্যকারণ নীতি। প্রকৃতির একরূপতা নীতি। প্রকৃতির সম অবস্থায় সকল ক্ষেত্রে সমভাবে প্রতিক্রিয়া করে, সেই তাহলে নীতিটাই প্রকৃতি হচ্ছে প্রকৃতি। সম অবস্থায় সম আচরণ করে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা এবার আমরা আরোহ অনুমানের একটা শ্রেণী বিভাগ দেখি। তাহলে আরোহ অনুমানকে কত ভাগে ভাগ করা হয়? আরোহ অনুমান 3 ভাগে ভাগ হয়। বলো আরোহ অনুমানকে কত ভাগে ভাগ করা হয়? 3 দুই ভাগে। ভাগে। হ্যাঁ, 3 ভাগে। আচ্ছা, কেউ বলছো 2 ভাগে, কেউ বলছো 3 ভাগে, কোনটা হবে? স্যার 3 স্যার ভাগেই 2 তো ভাগে। হবে। আরোহ অনুমানকে 2 ভাগে ভাগ করা হয়। কেন একটা হচ্ছে স্যার 3 ভাগে হয় না? তথাকথিত আরোহ অনুমান, আর একটা হচ্ছে প্রকৃত আরোহ অনুমান। তাহলে আরোহ অনুমানকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তথাকথিত আরোহ অনুমান, আর একটা হচ্ছে প্রকৃত আরোহ অনুমান। হলো? স্যার তাহলে 3 ভাগেরটা কি হইতো? বৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক উপমা যুক্তি যেটা আছে, আরোহ অনুমান। ওটা প্রকৃত আরোহ অনুমানের ভাগ। হলো? ও এই তথাকথিত আরোহ অনুমানকে আবার 3 ভাগে ভাগ করা হয়, প্রকৃত আরোহ অনুমানকে আবার 3 ভাগে ভাগ করা হয়। হলো? এই প্রকৃত আরোহ অনুমানের 3টা ভাগ কি? প্রকৃত আরোহ অনুমানের 3টা ভাগ হচ্ছে, একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান, একটা হচ্ছে অবৈজ্ঞানিক, আর একটা হচ্ছে উপমা যুক্তি। হলো? তাহলে প্রকৃত আরোহ অনুমানকে কত ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে। বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান এবং উপমা সাদৃশ্যমূলক অনুমান বা উপমা যুক্তি আমরা বলতে পারি। হলো? এটা একটু মনে রাখবে, যদিও এই ভাগগুলো আসবে না। হলো?
নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? স্যার তথাকথিত আরোহ এটা তো আমাদের সিলেবাসে নাই না? না, সিলেবাসে তো ওরকম করে দেয়নি, সিলেবাসে শুধু আরোহ অনুমান দিয়েছে। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য লেখো। স্যার নেক্সট কোয়েশ্চেন এটা আছে, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য লেখো। আচ্ছা, তাহলে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য। দেখো, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক দুটোই হচ্ছে প্রকৃত আরোহ অনুমান। তাহলে দেখো আমরা ডিরেক্টলি একদম পার্থক্যে চলে যাই। কি বলছে? বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক দুটি আরোহ অনুমানের ক্ষেত্রেই সামান্যীকরণ কাজ করে। যেহেতু আরোহ অনুমান, সামান্যীকরণ তো কাজ করবেই। সামান্যীকরণ কাজ না করলে তো আরোহ অনুমানই হবে না, তাই তো? যদি সামান্যীকরণ কাজ না করে তাহলে তো আরোহ অনুমানই হবে না। এবার কি বলছে? তাই দুটি অনুমানই প্রকৃত আরোহ অনুমান, কিন্তু তবুও দুটির মধ্যে নানা বিষয়ে পার্থক্য আছে। তাহলে একদিকে লিখি বৈজ্ঞানিক, আর হচ্ছে অবৈজ্ঞানিক। আচ্ছা, প্রথম পার্থক্যটা কি রয়েছে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি, আকারগত ভিত্তিটা কি? আকারগত ভিত্তিটা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি, প্রকৃতির একরূপতা নীতি, আর হচ্ছে কি কার্যকারণ নীতি। তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর হচ্ছে কার্যকারণ নীতি। হলো, যেহেতু প্রকৃতির একরূপতা নীতির এবং কার্যকারণ নীতি এই আরোহ অনুমানে কাজ করে, কাজেই এখানে কি হচ্ছে, কি বলা যায়, সিদ্ধান্ত দুটি বিষয়ের মধ্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা থাকে। তাহলে সিদ্ধান্তে কি হচ্ছে, কার্যকরণ নির্ণয়ের একটা চেষ্টা করা হয়ে থাকে। কারণ কি? কারণ প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নীতি এই বৈজ্ঞানিক আরোহ অনুমানে কাজ করে। তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নীতির উপর নির্ভর করে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়, এবং যে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হচ্ছে সেখানে একটা কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করা হয়। এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান। অবৈজ্ঞানিক আরোহ অনুমানে আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি। এবার দেখো কি বলছে, একরূপতা নীতি। এখানে প্রকৃতির একরূপতায় বিশ্বাস রেখে যে সিদ্ধান্ত টানা হয় তাতে দুটি বিষয়ের মধ্যে কার্যকরণ সম্বন্ধ নির্ণয়ের কোনো চেষ্টাই থাকে না। তাহলে এখানে আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা নীতি। এখানে কিন্তু কার্যকরণ নীতি থাকে না। তাহলে দেখো, বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর একটা হচ্ছে কার্যকরণ নীতি। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি শুধুমাত্র প্রকৃতির একরূপতা নীতি। এখানে কোন রকম কার্যকরণ নীতিকে প্রশ্রয় দেওয়া হয় না বা স্বীকার করা হয় না। কাজেই এখানে কি, এখানে কার্যকারণ সম্বন্ধের কোনো চেষ্টা করা হয় না। এখানে কিন্তু কার্যকরণ সম্পর্কের নির্ণয়ের একটা চেষ্টা করা হয়, যেহেতু এখানে কার্যকরণ নীতিটাও কাজ করে। বোঝা গেল? তাহলে এখানে কার্যকরণ নীতিটা থাকার জন্য দুটি ঘটনার মধ্যে কি হচ্ছে, কার্যকরণ নির্ণয় বা কার্যকরণ সম্বন্ধ নির্ণয়ের একটা চেষ্টা করা হয়। কিন্তু এখানে যেহেতু কার্যকরণ নির্ণয় কাজ করে না, কার্যকরণ নিয়ম কাজ করে না, কাজেই দুটি ঘটনার মধ্যে এখানে কিন্তু কার্যকরণ সম্বন্ধ নির্ণয়ের কোনো চেষ্টা করা হয় না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বস্তুগত ভিত্তি। তাহলে দেখো, বস্তুগত ভিত্তি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। তাহলে
বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ, অর্থাৎ এখানে বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করা হয়, তার সঙ্গে সেই ঘটনাগুলিকে পরীক্ষণও করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে শুধুমাত্র পর্যবেক্ষণ, এখানে কিন্তু পরীক্ষণ করা হয় না। হলো? স্যার এখানে পরীক্ষণ করা হয় না মানে? পরীক্ষণ করা হয় না মানে হচ্ছে, মনে করো এখানে একটা ঘটনাকে পর্যবেক্ষণ করা হলো, তো এবার সেই ঘটনাগুলিকে পরীক্ষণ করা হয় মানে কি, সেই ঘটনাগুলিকে অর্থাৎ সদর্থক এবং নৈর্থক দৃষ্টান্ত দেখা হয়। আর এখানে যেহেতু পর্যবেক্ষণ, কাজে এখানে সদর্থক দৃষ্টান্তকেই দেখা হচ্ছে, নৈর্থক দৃষ্টান্তকে দেখা হচ্ছে না। পরীক্ষা করতে গেলে তো আমাকে কি করতে হবে, যখন আমি দুটো বিষয়ের মধ্যে পরীক্ষা করব, তাহলে একটা সদর্থক দৃষ্টান্ত আমাকে গ্রহণ করতে হবে বা সদর্থক দৃষ্টান্ত তৈরি করতে হবে, আবার একটা নৈর্থক দৃষ্টান্ত তৈরি করতে হবে। সেটা করা হচ্ছে কোথায়? বৈজ্ঞানিক আরোহ অনুমানে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনুমানে শুধুমাত্র যেহেতু পর্যবেক্ষণ নির্ভর, কাজেই এখানে সদর্থক এবং নৈর্থক এই দুটো দৃষ্টান্ত দেখা হয় না। আর যেহেতু সদর্থক এবং নৈর্থক দৃষ্টান্ত দেখা হয় না, কাজেই এখানে যে সিদ্ধান্তটা নিশ্চিত করা হয় সেটা ততটা সুনিশ্চিত হয় না। হলো? কিন্তু এখানে সিদ্ধান্তটা মোটামুটি ভাবে সুনিশ্চিত হয়। হলো? যেহেতু পরীক্ষণ, যেমন এর আগে আমরা করেছিলাম মিলের পদ্ধতি, তাহলে মিলের অন্যই পদ্ধতিতে শুধুমাত্র পর্যবেক্ষণ করা হয়, এর জন্য সেটাকে বলা হচ্ছে কি আবিষ্কারের পদ্ধতি। আর ব্যতিরেকি পদ্ধতিতে দেখো, ব্যতিরেকি পদ্ধতিটা পরীক্ষণ নির্ভর, এর জন্য সেখানে দুটো দৃষ্টান্ত দেখা হয়, একটা সদর্থক দৃষ্টান্ত, একটা নৈর্থক দৃষ্টান্ত। ঠিক একইভাবে এখানে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ দুটোই দেখা হয়, কিন্তু এখানে শুধুমাত্র পর্যবেক্ষণের উপর নির্ভর করে সিদ্ধান্তটাকে প্রতিষ্ঠা করা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমানে। হলো? হ্যাঁ স্যার। এবার দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমান পরীক্ষণ নির্ভর হওয়ার জন্য এখানে কি সদর্থক এবং নৈর্থক দুই ধরনের দৃষ্টান্তই থাকে। তাহলে পরীক্ষণ নির্ভর হওয়ার জন্য এখানে সদর্থক নৈর্থক দুই ধরনের দৃষ্টান্তই থাকে। আর এখানে যেহেতু পরীক্ষণ নির্ভর এটা নয়, কাজে এখানে সদর্থক এবং নৈর্থক দুই ধরনের দৃষ্টান্ত থাকে না। এটা একটা পার্থক্য হয়ে গেল। তাহলে তিনটা পার্থক্য হয়ে গেল। স্যার বিষয়ে কি লিখবো, মানে সদর্থক বিষয় নগর্থক? বিষয় লিখতে হবে মানে নাকি? বিষয় ওই তো লিখলেন যে একটা আকারগত বস্তুগত। এখানে লিখতে পারো, তোমরা দৃষ্টান্ত লিখতে পারো। হুম। এখানে এই পদ্ধতি পরীক্ষণ নির্ভর হওয়ার জন্য এখানে সদর্থক এবং নৈর্থক দুই ধরনের দৃষ্টান্তই দেখা হয়। আর এখানে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়। হলো? মানে মূল কথা হচ্ছে এই যে কাক আর হচ্ছে কালো, যদি কাক এবং কালোর মধ্যে আমরা কোনো সম্পর্ক বা কোনো সম্বন্ধ যদি নির্ণয় করি, তাহলে বিজ্ঞানীরা কি করবে, বা বৈজ্ঞানিক আরোহ অনুমানকে যারা সাপোর্ট করে তারা কি করবে, কাক এবং কালো এটা পর্যবেক্ষণে তো দেখা হলো যে কাক হলেই সেটা কালো হচ্ছে, এবার কি করবে, কাক এবং কালোর মধ্যে অন্য কোনো সম্বন্ধ আছে কিনা সেটা কি করবে, সেটা পরীক্ষাগারে পরীক্ষা করবে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কি করবে, কাক এবং কালো ওই বাহ্য জগতে দেখেই সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করবে, সেটা পরীক্ষাগার পর্যন্ত নিয়ে যাবে না। বোঝা গেল? এর জন্য বলছে যে ওটা শুধুমাত্র পর্যবেক্ষণের উপর নির্ভর করে, আর এটা পরীক্ষণের উপরেও নির্ভর করে। পরীক্ষণ করতে গেলে কি হয়, বাহ্য জগতে তো পরীক্ষা হয় না, পরীক্ষণ করতে গেলে ল্যাবরেটরির প্রয়োজন হয়। হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
এবার কি বলছে, বৈজ্ঞানিক আরোহ অনুমানের নির্দিষ্ট পদ্ধতি আছে। এখানে বিভিন্ন স্তর অতিক্রম করে সিদ্ধান্তে কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠা করতে হয়। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পদ্ধতি বলে কিছু নেই। এখানে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে দুটি বিষয়ের সহ অবস্থিতির সম্পর্ককে সিদ্ধান্ত হিসেবে দেখানো হয়। তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ঝুঁকি অনেক বেশি থাকে। এখানে বৈজ্ঞানিক আরোহ অনুমানে অনেকগুলো পদ্ধতি রয়েছে। বৈজ্ঞানিক আরোহ অনুমানে অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেমন সংজ্ঞা থাকতে পারে, আকার থাকতে পারে, দৃষ্টান্ত থাকতে পারে, এই বিভিন্ন ধরনের পদ্ধতি থাকতে পারে। এই সমস্ত পদ্ধতির মধ্য দিয়ে বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটাকে নিশ্চিত করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ অনুমানে এরকম কোনো পদ্ধতি নেই। ডিরেক্টলি কয়েকটা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্তকে নিশ্চিত করা হয়। বোঝা গেল? এর জন্য বলছি যে এখানে বিভিন্ন পদ্ধতি থাকে আর এখানে কোন রকম পদ্ধতি থাকে না। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট কি রয়েছে, বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে দৃষ্টান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সিদ্ধান্তের সম্ভাব্যতার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এখানে যদি দৃষ্টান্ত যদি দুটো থাকে, একটা সদর্থক দৃষ্টান্ত থাকলো আর একটা নৈর্থক দৃষ্টান্ত থাকলো, তাও কিন্তু সিদ্ধান্তটা সুনিশ্চিত হবে। কেন হবে? কারণ এখানে পরীক্ষণ নামক একটা পদ্ধতি রয়েছে। কিন্তু এখানে দৃষ্টান্ত যত বেশি হবে সিদ্ধান্তটা কিন্তু তত বেশি সম্ভাব্য হবে। অর্থাৎ দৃষ্টান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে, মনে করো 4টা কাক দেখে যদি আমি সিদ্ধান্ত করি সকল কাক হয় কালো, তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্তের সম্ভাব্যতাটা একটু কম হচ্ছে। এবার যখন আমি 1000টা কাক দেখে করব সকল কাক হয়ে গেল, তাহলে সেখানে আমার সিদ্ধান্তটা কি একটু বেশি মজবুত হচ্ছে। এবার যখন আমি 1,00,000 কাক দেখে সিদ্ধান্ত করব সকল কাক হয়ে কালো, সেক্ষেত্রে সিদ্ধান্তটা কি হচ্ছে, আরো বেশি মজবুত হচ্ছে, তাই তো? এর জন্য বলছে যে এখানে দৃষ্টান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সিদ্ধান্তের কি হচ্ছে, সম্ভাব্যতাটাও বেশি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এক্ষেত্রে হয় না। কেন হয় না? কারণ এখানে পরীক্ষণের মাধ্যমে যদি আমরা দুটো দৃষ্টান্ত বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রেও কিন্তু একই সিদ্ধান্ত আসবে। 100টা দৃষ্টান্ত যদি বিশ্লেষণ করি তাও একই সিদ্ধান্ত আসবে। হলো? তাহলে এই হচ্ছে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য। বলো এখান থেকে কোনো সমস্যা থাকলে। না স্যার। স্যার শেষে একটা উদাহরণ দিলে হবে না? হ্যাঁ, শেষে একটা উদাহরণ। কি উদাহরণ? স্যার ওই যে বৈজ্ঞানিক আরো অনুমান, হুম, স্যার এটা একটা উদাহরণ। এটা একটা মানে উদাহরণ। পার্থক্যময় দুটো হ্যাঁ, কি বললে? স্যার পার্থক্যের মধ্যে দুইটা উদাহরণ দিলে হবে? হ্যাঁ, দুটো উদাহরণ দিতে পারো। এখানে দিতে পারো আহ অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়েছে। তাহলে সুতরাং অ্যানোফিলিস মশার কামড়ই হলো ম্যালেরিয়ার কারণ। হলো? এটা যেমন পর্যবেক্ষণ করা হলো, তেমনি এটাকে আবার পরীক্ষাগারে পরীক্ষণও করা হবে। আর অর্থাৎ পরীক্ষাগারে এখানে দেখা হবে অ্যানোফিলিস মশা কামড়েছে, ম্যালেরিয়া হয়েছে, অ্যানোফিলিস মশা কামড়ায়নি, ম্যালেরিয়া হয়নি। মূল কথা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতিতে যে পদ্ধতিটা প্রয়োগ করা হয় সেই পদ্ধতিটা এখানে প্রয়োগ হবে। আর এখানে ওই কয়েকটা কাক দেখে যখন আমি সিদ্ধান্ত করব সকল কাক হয়ে কালো, তখন সেটা হবে অবৈজ্ঞানিক আরোহ অনুমান। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট কি আছে? আরোহ অনুমানের সমস্যা। হুম। আরোহ অনুমানের সমস্যাটা অতটা ইম্পর্টেন্ট নেই। আছে কি আছে দেখি।
আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে সার্বিক বচন গঠন করা হয়। তাহলে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটা সার্বিক বা সামান্য বচন প্রতিষ্ঠা করা হয়। এইভাবে বিশেষ থেকে সার্বিকে যাওয়ার প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে। তাহলে বিশেষ থেকে যখন আমরা সামান্যে যাব, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সামান্যীকরণ প্রক্রিয়া। অর্থাৎ আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ বিশেষ অভিজ্ঞতা থেকে সামান্যীকরণের কাজ চলে। এরই ফলে বিভিন্ন নিয়ম আবিষ্কার করা হয় এবং কখনো কখনো প্রমাণ করা সম্ভব হয়। কাজেই আরোহের মূল কথা হলো সামান্যীকরণ, এবং আরোহ অনুমানের মূল সমস্যা হলো কোনো শর্তে কোনো হবে না, কোন কোন শর্তে বা কিভাবে সামান্যীকরণ যথার্থ হবে তা নির্ধারণ করা। তাহলে আরোহ অনুমানের সমস্যাটা কি? কোন কোন শর্তে সামান্যীকরণটা যথার্থ হবে, অর্থাৎ বিশেষ থেকে আমি যে সকলে যাচ্ছি, কতক থেকে বা কোনো থেকে যখন আমি সকলে যাচ্ছি, তাহলে কোন কোন শর্তে এই যে বিশেষ থেকে বা কতক থেকে যে আমি সামান্যে যাচ্ছি বা সকলে যাচ্ছি, তাহলে কোন কোন শর্ত পালন করলে আমি বলতে পারবো যে আমার সামান্যীকরণ প্রক্রিয়াটা যথার্থ হবে, সেটাই হচ্ছে আরোহ অনুমানের সমস্যা। দেখি এবার কি বলছে। সমাধান হলো দুটি নীতির উপর নির্ভর করা। তাহলে এই যে আরোহ অনুমানের যে সমস্যাটা, এটার সমাধান হবে দুটো নীতির উপর নির্ভর করে। বিশেষ বিশেষ ক্ষেত্র থেকে সার্বিক সত্ত্বে যাওয়ার সময় প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নীতি, এই দুটি নীতির উপর নির্ভর করলে সমস্যার সমাধান হবে এবং বৈধ সামান্যীকরণ সম্ভব হবে। তাহলে যখন আমি বিশেষ থেকে সকলে যাচ্ছি, তাহলে প্রশ্ন হলো যে বিশেষ থেকে আমি সকলে যাচ্ছি, তাহলে কোন কোন শর্ত মানলে আমার এই যে বিশেষ থেকে সকলে যাওয়ার যে প্রক্রিয়াটা এটা যথার্থ হবে। এবার কি বলছে, সমাধানে কি বলছে যে হ্যাঁ এটা সমাধান বা এটা যথার্থ তখনই হবে যখন দুটো নীতিকে, একটা হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর একটা হচ্ছে কার্যকরণ নীতি, এই দুটো নীতিকে কেউ অবলম্বন করবে, তাই তো? কি বলছে দেখো, কাঠের আগুন, কয়লার আগুন, গ্যাসের আগুন প্রভৃতির দহন ক্ষমতা আছে। আমরা সবাই জানি কিসের আগুন হয় হোক, সেই আগুনের ধর্মই হচ্ছে কি দহন করার ক্ষমতা বা দহন করা, অর্থাৎ দহন ক্ষমতাই হচ্ছে আগুনের ধর্ম। কিন্তু কেন, এই দহন ক্ষমতার কারণ কি? তাহলে প্রশ্ন এখানে হলো যে এই যে আগুন যে দহন করে বা আগুন যে সবকিছুকে পুড়িয়ে দেয়, এই পুড়িয়ে দেওয়ার কারণ কি? আগুনের দহন ক্ষমতার কারণ খুঁজে লক্ষ্য করলাম আগুনের মৌলিক গুণ হলো দহন ক্ষমতা। তাহলে আগুনের মধ্যে আমি কোনো কিছু দিলে সেটা কি হয়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো আমি এর কারণ খুঁজলাম যে আমি আগুনের মধ্যে কোনো কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা পুড়ে যাচ্ছে, এর কারণটা কি? তো এর কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম কি যে আগুনের মৌলিক ধর্ম, আগুনের মৌলিক ধর্ম বা মৌলিক গুণ কি? আগুনের মৌলিক গুণ হচ্ছে দহন ক্ষমতা। এইভাবে আগুন ও দহন ক্ষমতাকে কার্যকরণ সম্পর্কে যুক্ত করলাম। তাহলে এর থেকে আমি সিদ্ধান্ত করলাম কি যে আগুন এবং দহন ক্ষমতা এই দুটোর মধ্যে অবশ্যই কার্যকরণ সম্পর্ক আছে। এবার কি বলছে, প্রকৃতির একরূপতা নীতি অনুযায়ী প্রকৃতির সম অবস্থায় সম ব্যবহার করে আগুন এবং দহন ক্ষমতার ক্ষেত্রে আগুনের ব্যাপার যখনই আসবে তখনই আসবে দহন করার ব্যাপার, অর্থাৎ সকল অগ্নিবান বস্তু হয় দহনকারী বস্তু। তাহলে প্রকৃতির একরূপতা নীতির নিয়মই হচ্ছে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করবে। মানে এখানে আগুন লাগিয়েছো, এখানে আগুন লাগিয়েছো, হলো, এবার এখানে যদি কোনো কিছু দাও তাহলে সেটা পুড়ে ছাই হবে। এখানেও আগুন লাগিয়েছো, এখানেও যদি কোনো কিছু দাও তাহলে সেটাও পুড়িয়ে ছাই হবে। এরকমটা নয় যে এখানে তুমি এখানে আগুন আছে এখানে দিচ্ছ কিন্তু এখানে কোনো কিছু পুড়ছে না, এখানে দিচ্ছ এখানে পুড়ছে, এরকমটা কখনোই হয় না। কারণ আগুন এবং দহন ক্ষমতা, আগুন এবং দহন ক্ষমতার ক্ষেত্রে প্রকৃতি একই রকম কাজ করে বা সম ব্যবহার করে বা সম আচরণ করে, তাই তো? তাহলে যখনই যখনই আগুনের ঘটনা আসবে তখনই তখনই কি আসবে, দহন করার ব্যাপারটা আসবে। মানে আগুন আছে কিন্তু তার দহন ক্ষমতা নেই, এরকমটা কখনোই হয় না। এরকম বিরূপ আচরণ প্রকৃতি কখনোই করে না।
তাহলে যখনই যখনই আগুন আসবে তখনই তখনই কি আসবে? দহন আসবে, অর্থাৎ সমান আচরণ করছে। 10 জায়গায় আগুন লাগিয়েছো, তাহলে ওই 10 জায়গায় কিন্তু কি হবে? দহন ক্ষমতা কাজ করবে। বোঝা গেল? এটাই হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি। তাহলে আরোহের মূল সমস্যা কি? আরোহের মূল সমস্যা হচ্ছে সামান্যীকরণ। এই সামান্যীকরণকে সমাধান করার জন্য কি করতে হচ্ছে? সামান্যীকরণকে সমাধান করার জন্য প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নীতি, এই দুটি নীতির উপর নির্ভর করে যদি তুমি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করো, তাহলে কিন্তু তোমার সামান্যীকরণটা কি হবে? যথার্থ হবে। এবং সামান্যীকরণটা যদি যথার্থ হয়, তাহলে তোমার সিদ্ধান্তটাও কিন্তু সুনিশ্চিত হবে। ক্লিয়ার? আচ্ছা, এতদূর পর্যন্তই ছিল সম্ভবত, তাই তো? না আরো আছে? স্যার আরেকটু আছে, জাস্ট মানে ওইটা তো বলেই দিয়েছেন আপনি, আরোহ অনুমান কয় প্রকার এবং কি কি, হ্যাঁ, এটা তো বলেই যেটা দিলাম। তাহলে হ্যাঁ মিল আরোহ প্রকৃত অনুমানকে আরোহ। দুভাগে ভাগ করেছেন, তথাকথিত আরোহ অনুমান, প্রকৃত আরোহ অনুমান। এই প্রকৃত আরোহ অনুমান আবার 3 প্রকার: বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং উপমা কিন্তু যুক্তি। স্যার এখানে ওইভাবে লেখেননি আপনি, এখানে লিখেছেন আরোহ অনুমান কয় প্রকার এবং কি কি। হুম, যুক্তিবিজ্ঞানী মিল 3 রকমের আরোহ যুক্তির কথা বলেছেন, অর্থাৎ তার হুম, মতে প্রকৃত আরোহ যুক্তি 3 রকম: বৈজ্ঞানিক আরোহ যুক্তি, হুম। অবৈজ্ঞানিক বা লৌকিক বা অপূরণ গণনামূলক আরোহ অপূর্ণ। যুক্তি। হ্যাঁ অপূর্ণ। আর এখানে 3 নম্বর হচ্ছে হ্যাঁ, উপমা যুক্তি। তাহলে বৈজ্ঞানিক বা এটাকে বলা হচ্ছে পূর্ণ গণনামূলক, পূর্ণ গণনামূলক। অবৈজ্ঞানিককে বলা হচ্ছে অপূর্ণ গণনামূলক। হলো? তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমানটাকে বলা হচ্ছে পূর্ণ গণনামূলক, অবৈজ্ঞানিক আরোহ অনুমানটাকে বলা হচ্ছে অপূর্ণ গণনামূলক। বা এটাকে লৌকিকও বলে। লৌকিক বলতে সাধারণ মানুষ, অর্থাৎ কাক দেখলাম, সকল কাক কালো বলে দিলাম। আর উপমা যুক্তি, উপমার মাধ্যমে যে অনুমানটা করা হয়। চাঁদ, চাঁদ না, ধরো পৃথিবী এবং মঙ্গল দুটোই গ্রহ, তাই তো? তাহলে দুটো গ্রহই সূর্যের আলোয় আলোকিত হয়, দুটো গ্রহেই একই রকম আবহাওয়া বিরাজ করে। তাহলে পৃথিবীতে প্রাণী আছে, জানি। তাহলে আমরা অনুমান করলাম যে মঙ্গলেও প্রাণী থাকবে। এটাকেই বলা হচ্ছে কি? উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান। ওই যে মনে করো, আমরা যখন ভারতীয় দর্শনের প্রমাণ পড়েছিলাম, ওখানে উপমান বলে একটা প্রমাণ ছিল, তাই তো? উপমান প্রমাণটা কেমন করেছিল? উপমান প্রমাণটা কেমন ছিল? উপমান প্রমাণ মনে করো কেউ হাতি দেখেনি, এবার কাউকে বলা হলো যে হাতি হচ্ছে এই গরুর থেকে অনেক বড়, অর্থাৎ গরুর 2 গুণ বড়, কালো গরুর। গরুর মুখ থেকে লম্বা একটা কিছু বেরোবে, হলো? এবার গরুর যে পা গুলো রয়েছে তার থেকে কয়েক গুণ বড় বড় পা হবে, তারপরে একটা আহ, লেজ বেরোবে, ঠিক আছে? তো যখন জঙ্গলে কেউ যাবে, তখন এই যে কনসেপ্টটা যে তার মাথায় ঢুকলো, তো সত্যি সত্যি সেখানে হাতি চলে আসলো, সঙ্গে সঙ্গে সে বুঝলো কি এটাই হচ্ছে হাতি, কারণ এই কনসেপ্টটা সে গরুকে দেখে পেয়েছে, তাই তো? তো সেটা হচ্ছে উপমান প্রমাণ। ঠিক উপমা যুক্তিও এরকম, যে দুটো দুটো বিষয়ের মধ্যে তুলনা করে যখন ওই অজানা বিষয়টার প্রতি একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটাই হচ্ছে উপমা যুক্তি। তো উপমা যুক্তি আমরা পরে আলোচনা করব। হলো? স্যার। আচ্ছা, তো এতদূর পর্যন্ত কারো সমস্যা আছে? না স্যার। না বাকিদের? স্যার, সমস্যা নাই। না স্যার। না, উপমা যুক্তি যেটা বললেন, ওই যে ওইটা একটু বলে দিলে ভালো হয়। উপমা যুক্তি পরের দিন আলোচনা ওইটা করব, চাপ নেই। পরের দিন হবে, ওকে স্যার। আজকে নাই। উপমা যুক্তি পরের দিন বিস্তারিত আলোচনা করব। হলো? আচ্ছা, হাতের লেখাগুলো বোঝা যাচ্ছে তো যেগুলো পাঠিয়েছি? স্যার ওটা কি আপনার হাতে লেখা? মনে হয় তো আমারই। সত্যি এত সুন্দর হাতের লেখা, বোঝা যাচ্ছে না কিন্তু, মানে এখন যে হাতের লেখায় লেখেন আপনি আর ওই হাতের লেখা পুরো চেঞ্জ লাগছে। মানে কি এখনকারটা হলো না আগেকারটা? না আগেরটা ভালো। কিন্তু আমার তো মনে হয় যে আমার এখনকার হাতের লেখাটাই ভালো।
না, আগেরটা খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে রাখছি ক্লাসটা এখানে। স্যার স্যার হ্যাঁ, বলো। স্যার আপনাকে আমি একটা জিনিস পাঠিয়েছিলাম, স্বামী বিবেকানন্দর ওই কর্মটা, মানে কর্মযোগ। কর্মযোগ, আচ্ছা। ওইটা মানে কি, পারলে একটু রাত্রে। প্রজেক্ট? হ্যাঁ হ্যাঁ। প্রজেক্ট, আমি তোমাকে ইয়ে দিয়ে দেবো, কি বলে, কর্মযোগের ছবি তুলে পাঠিয়ে দিব। তোমাকে একটু কষ্ট করে লিখতে হবে, কারণ এই কয়েকদিন আমি প্রচন্ড ব্যস্ত আছি। হ্যাঁ, না না, আমি লিখে নিব। আপনি শুধু জাস্ট পাঠিয়ে দিলেই হলো, আমি লিখে নিব। স্যার আচ্ছা। আমাদেরও প্রজেক্ট দিয়েছে বৈশেষিক মধ্যে পদার্থ। হ্যাঁ তো বৈশেষিক মতে তোদের তো আছে। পদার্থ। বৈশেষিক মতে পদার্থ। প্রজেক্টের যদি ম্যাটেরিয়ালস লাগে আমি পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তে আমি প্রজেক্ট বানিয়ে দিতে পারবো না, বুঝতে পারছো? স্যার আপনাকে প্রজেক্ট বানিয়ে দিতে হবে না, আপনি শুধু ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিবেন, আমি লিখে নিব সব করে। আচ্ছা আচ্ছা। আর প্রজেক্ট নিয়ে আমার অত শুধু মাথা ঘামানোর কিছু নেই, প্রজেক্টের খাতা দেখে না কোনো স্যার, বুঝতে পারছো? শুধু জমা নেয়, হাতে। শুধু জমা দেওয়াটাই হচ্ছে মূল কথা। প্রজেক্ট জমা দিয়েছে কিনা এটাই হচ্ছে মূল কথা, আর কিছু এর থেকে আর বেশি কিছু দেখে না, কারণ টিচারের অতগুলো কিন্তু সময় স্যার নেই। আমাদের স্কুলে বসে।